নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য পাঠ করব সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা সেই বিখ্যাত উপন্যাস প্রথম আলো। আজ প্রথম আলো উপন্যাসের ৩৬তম পর্ব। তো চলুন শুরু করা যাক আজকের উপন্যাস। কাদম্বরীর শয়নকক্ষে দরজার পেছন দিকে একটি পূর্ণাঙ্গ আয়না লাগানো আছে, অতি মূল্যবান বেলজিয়ান গ্লাস। দরজাটি খোলা থাকলে এ আয়না দেখা যায় না, আবার দরজা বন্ধ করলে ঘরের মধ্যে একজন মানুষ দুজন হয়ে যায়। সদ্য স্নান সেরে এসে সেই আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছেন কাদম্বরী, গান গাইছেন গুনগুনিয়ে। আজ তার মনে বেশ একটা লঘু প্রসন্নতা ছড়িয়ে আছে। সারা সকাল তিনি বই পড়েছেন। আজ তাকে বই পড়ার নেশায় পেয়ে বসেছিল, সময় জ্ঞান ছিল না। এক সময় হঠাৎ খেয়াল হলো যে মধ্যাহ্ন পেরিয়ে গেছে। তার দাসী এসে স্নানের তাড়া দিয়ে গেছে দুবার। কাদম্বরী একতলায় মেয়েদের স্নানের ঘরে যান না, তিনতলায় তার মহলেই স্নানের ব্যবস্থা করে নিয়েছেন। ভৃত্যেরা কয়েক ঘড়া জল তুলে দিয়ে যায়। কাদম্বরী শুধু একটা জাম রঙের শাড়ি পরে আছেন। মাথার চুলে একটি বেশ বড় আকারের নতুন চিরুনি। যশোর থেকে তার বাপের বাড়ির একজন এনে দিয়েছে। যশোরে এটাকে বলে কাঁকুই, এখানে সবাই বলে চিরুনি। কাদম্বরী বিয়ের পর প্রথম প্রথম কাঁকুই বলে ফেলতেন। তা শুনে এ বাড়ির অনেকেই হাসত। তার স্বামী অবশ্য বলতেন, এতে হাসির কিছু নেই, সংস্কৃতে কঙ্কতিকা, তার থেকে কাঁকুই। চিরুনিটাই গ্রাম্য লোকেদের বানানো। তার বিদ্বান স্বামী সে সময় কত কিছু শেখাতেন তাকে। আয়নার ভেতরের কাদম্বরী দেখছেন মানুষ কাদম্বরীকে। অনেক দিন পর তিনি সম্পূর্ণ সুস্থ বোধ করছেন। মুছে গেছে চোখের নিচের কালিমা, ত্বকে এসেছে মসৃণ ঔজ্জ্বল্য। অসুখ আর অসুখ, ভালো লাগে না। আজ খুব যত্ন করে সাজগোজ করতে হবে। বাইরে থেকে তার নিজস্ব দাসী জিজ্ঞেস করলো, বউ দিদিমণি, ঠাকুররা এসেছে, কজনের খাবার রাখবো? ঠিক বেলা 1টার সময় ঠাকুররা আসে। বারমহলের প্রকাণ্ড রান্নাঘরে 10-12 জন ঠাকুর সকাল থেকে রান্নার কাজে লেগে যায়। প্রতিদিনই যেন যজ্ঞী বাড়ির রান্না। বিভিন্ন উনুনে ভাত, ডাল ও পঞ্চব্যঞ্জন চাপে। মেঝেতে সাদা কাপড় পেতে ঢালা হয় ভাত। ক্রমশ তৈরি হয় এক ভাতের পাহাড়। মাছ ভাজা হয় শয়ে শয়ে। কর্তাদের এক একজনের বিশেষ অভিরুচি অনুযায়ী ঝোল ও কালিয়া কোপ্তা। কোন মহলে কতজন মানুষ তার হিসেব রাখে ঠাকুররা। সেই অনুযায়ী শ্বেতপাথরের থালা ও বাটিতে ভাত, ডাল, তরকারি সাজিয়ে নির্দিষ্ট সময়ে দিয়ে আসা হয় ঘরে ঘরে। এছাড়াও প্রত্যেক মহলে আলাদা রান্নার ব্যবস্থা আছে। গৃহিণীরা নিজেদের শখ ও মর্জি মতন বিশেষ কিছু রান্না করে নেন। দিনের বেলা ভাত, রাত্রির বেলা লুচি। কাদম্বরীর মহলে কাল থেকে ঠাকুররা যে লুচি তরকারি দিয়ে গিয়েছিল তা অভুক্ত হয়ে পড়ে আছে। অনেক দিন কাদম্বরী নিজেও কিছু রান্না করেননি। জ্যোতিরিন্দ্রনাথ
এবং রবি দুজনেই ভোজন রসিক। জ্যোতিরিন্দ্রনাথ বাড়িতে থাকলে 2-4 জন বন্ধুকেও খাওয়ার নেমন্তন্ন করবেন। তখন কাদম্বরী কোমরে আঁচল জড়িয়ে নিত্য নতুন পদ রান্না করতে লেগে যান। রাঁধতে তার ভালোও লাগে। অনেক দিন সেরকম কিছু হয় না। কিছুদিন আগেও প্রতিদিন সকালে ভাঁড়ার ঘরের সামনের বড় বারান্দাটাতে কুটনো কোটার আসর বসত। এ বাড়ির সমস্ত বউ ও মেয়েরা এক একখানা বঁটি নিয়ে বসে যেত আলু, পটল, কুমড়ো নিয়ে। তরকারি কোটার ছলে কত গল্প, কত হাস্য পরিহাস। এখন আর কাদম্বরীর সেখানে ডাক পড়ে না। সেই আসরটাই যেন ভেঙে গেছে। ঘর জামাইরা তাদের স্ত্রীদের নিয়ে একে একে চলে গেল অন্য বাড়িতে। পুত্রবধূদের মধ্যেও আর তেমন প্রাণের টান নেই। এই যে রবির বিয়ে হলো, বাড়িতে একটি নতুন বউ এলো, তার সঙ্গে তো অন্য যাদের ভালো করে পরিচয়ই হলো না। জ্ঞানদা নন্দিনী তাকে এ বাড়ি থেকে সরিয়ে রেখে দিলেন সার্কুলার রোডের বাড়িতে, নিজের কাছে। কাদম্বরীর নিজস্ব পুরনো দাসী সম্প্রতি বিদায় নিয়েছে। নতুনটির নাম হলো হলধরের মা। সে নাম সংক্ষেপে করা হয়েছে হলর মা। এখন সেসব রীতিনীতিতে অভ্যস্ত হয়নি। ঠাকুরেরা খাবার দিয়ে যাবে, সে রেখে দেবে। জিজ্ঞেস করার কি আছে? যা নষ্ট হবার হবে। এ বাড়িতে কতজনের জন্য রান্না হয় আর কতজন খায় তার হিসেব কর্তারাও রাখেন না। হলর মায়ের প্রশ্ন শুনে কাদম্বরী অন্য মনস্কভাবে শুধু বললেন, রাখ। চিরুনির ডগায় সিঁদুর মাখিয়ে সিঁথিতে লাগাতে লাগাতে কাদম্বরী হঠাৎ চক্ষু দুটি ঘুরিয়ে মুচকি হাসলেন। আয়নার সামনে বেশিক্ষণ দাঁড়ালেই নানা রকম ছেলে মানুষই করতে ইচ্ছে যায়। যেবারে তিনি স্বামী ও কনিষ্ঠ দেবরটির সঙ্গে অলীকবাবু নাটকে হেমাঙ্গিনী সেজেছিলেন, তাতে এই রকম একটি ভঙ্গি ছিল। জ্যোতিরিন্দ্রনাথ তখন বলতেন, তুমি আয়নার সামনে দাঁড়িয়ে রোজ কিছুক্ষণ পাঠ বলবে, তাহলে দেখবে অভিব্যক্তিগুলো ঠিক হবে। আয়নার সামনে এরকম পাঠ অভ্যেস করার সময় রবি এসে মাঝে মাঝে দাঁড়াতো পেছনে। এই চোখ মুখ ঘোরানো ও ওষ্ঠ টেপা হাসিটি দেখলেই সে পরে লিখেছিল, কটাক্ষে মরিয়া যায়, কটাক্ষে বাঁচিয়া উঠে, হাসিতে হৃদয় জুড়ে, হাসিতে হৃদয় টুটে। এ কথা মনে পড়তেই কাদম্বরীর আরও হাসি পেয়ে গেল। কি ছেলে মানুষই না তখন ছিল রবি। সব সময় ছায়ার মতন লেগে থাকতো তার সঙ্গে। কাদম্বরী মাঝে মাঝে বলতেন, রবি, তুমি ছেলেদের সঙ্গে মেশো না কেন? তোমার বাইরের কোনো বন্ধু নেই? সেই রবির এখন আর দেখাই পাওয়া যায় না। তার অনেক বন্ধু। আজ দেখা হবে। অনেক দিন বাদে আজ সবাই মিলে একসঙ্গে আমোদ আহ্লাদ করা হবে। কেশসজ্জা করে কাদম্বরী দরজা খুলে দেখলেন হলর মা এক কোণে চুপ করে দাঁড়িয়ে আছে। সে সব সময় কিছু না কিছু কাজ চায়, কিন্তু বাড়ির কর্তা অনুপস্থিত থাকলে তেমন তো কিছু কাজ থাকে না। একজন কেউ কাছাকাছি সব সময় ঘুরঘুর করবে, এটা কাদম্বরীর পছন্দ নয়। পুরনো দাসীটা তার স্বভাব জানত। সে চুপটি করে
বাইরের সিঁড়ির কাছে শুয়ে থাকত। ডাকলেই পাওয়া যেত তাকে। অন্য সময় তার উপস্থিতি টের পাওয়া যেত না। হলর মা জিজ্ঞেস করল, বৌদিমণি, কালকের লুচিগুলো কি হবে? কাদম্বরী বললেন, কি আর হবে, ফেলে দিবি? ফেলে দিয়ে এঁটো বাসন নিচে দিয়ে আয়। হলর মা প্রায় আর্তনাদ করে উঠল। ফেলে দেবো কি গো, বাসি লুচি খুব ভালো হয়। কাদম্বরী বললেন, তুই খাবি তো খেয়ে নিগে যা। কাদম্বরী বাটির ঢাকনাগুলো তুলে গন্ধ শুঁকলেন। নাকটা কুঁচকে বললেন, তরকারিগুলো পচে গেছে, লুচিগুলো দেখ যদি খেতে পারিস। হলর মা এমন ব্যগ্রভাবে থালাবাটিগুলো গুছিয়ে কোলে তুলে নিল যে মনে হলো সে তরকারিও ফেলবে না, বাইরে গিয়ে সব গপ গপ করে খাবে। কাদম্বরী মাঝে মাঝে ভাবেন, মানুষের উদর কি বিভিন্ন মাপের হয়? দুখানা লুচি খেলেই তার পেট ভরে যায়, আর হলর মায়ের মতো অনেকেই দুদিস্তে লুচি দিব্যি খেয়ে নিতে পারে, এরপর আবার ভাত খাবে। হলর মা বলে লুচি কিংবা রুটি খেলে ওদের নাকি পেটই ভরে না, ওগুলো জল খাবার, ভাতই ওদের আসল খাদ্য। অধিকাংশ রাতে কিছুই খেতে ইচ্ছে করে না কাদম্বরীর। জ্যোতিরিন্দ্রনাথ না ফিরলে তো তার একার খাওয়ার প্রশ্নই নেই। না খেয়েও তো তার শরীর ভাঙে না। আজ অবশ্য তার বেশ খিদে পাচ্ছে। আজ তার মন ভালো আছে। মন ভালো থাকলেই খিদে শরীর চনমন করে। ঠাকুররা আজ দিয়ে গেছে ভাত, উচ্ছে বড়ি ভাজা, কাঁচা মুগের ডাল, পটল পোস্ত, ছাঁচি কুমড়োর ঘণ্ট, দুটি খুব বড় বড় গলদা চিংড়ি। মাটিতে আসন পেতে সামনে জল ছিটিয়ে তারপর থালা বাটি সাজিয়ে খেতে বসাই ছিল বরাবরের রেওয়াজ। জ্ঞানদা নন্দিনী বিলেত ঘুরে আসার পর টেবিল চেয়ারে খাওয়ার রীতি প্রবর্তন করলেন নিজের মহলে। জ্যোতিরিন্দ্রনাথেরও সেটাই পছন্দ। এখন কাদম্বরীও টেবিলেই খেয়ে নেন। আলাদা থালায় দুমুঠো ভাত বেড়ে নিয়ে কাদম্বরী প্রথমে তেতো ও তারপর ডাল দিয়ে মাখলেন। একটুখানি ছাঁচি কুমড়ো দিয়ে দু গড়াস ভাত মুখে দিতেই একটা কথা মনে পড়ে গেল। ও মা, কি ভুল হয়ে যাচ্ছিল। তার স্বামী বলে গেছেন আজ রাত্রে প্রচুর খানাপিনা আছে। তার স্টিমারে সাহেবী হোটেল থেকে সব কিছু যাবে। দুপুরে বেশি খেয়ে পেট ভরা থাকলে সেসব কোনো কিছুরই তো স্বাদ নেওয়া হবে না। কাদম্বরী তক্ষুনি উঠে পড়লেন। পেটে খিদে রয়ে গেল, তা থাক, সেই তো ভালো। এই বড় বড় চিংড়ি মাছ সমেত সব কিছুই হলর মায়ের ভোগে যাবে। তা যাক, ওরা খেতে ভালোবাসে, খাক না। কাদম্বরী একটা পান মুখে দিয়ে বারান্দায় এসে দাঁড়ালেন। এখানে সারি সারি ফুলের টবে বহু রকম ফুল গাছ, সব কাদম্বরীর নিজের হাতে লাগানো। আগে সন্ধেবেলা এখানে যখন গান বাজনা ও কাব্যপাঠের আসর বসত, তখন বাইরের অতিথিরা বলতো নন্দনকানন। এত বড় বাড়িতে কিছু না কিছু হইচই লেগেই থাকে সব সময়। আজ যেন সব কিছু নিস্তব্ধ, বড় বেশি নিস্তব্ধ। তার কারণ আছে। গতকাল দেবেন্দ্রনাথ চুঁচুড়ো থেকে এ বাড়িতে এসে রয়েছেন। এমন তিনি হঠাৎ হঠাৎ চলে আসেন। খাজাঞ্চিখানার কর্মচারীদের ডাক পড়ে তার ঘরে। তিনি পুঙ্খানুপুঙ্খভাবে হিসেব পরীক্ষা করেন। ছেলেদের উপর সব ভার দেওয়া আছে বটে, তবু তিনি নিজের রাশ আলগা করেননি।
হিসেবের ভুল দেখলে তিনি শাস্তি না দিয়ে উপদেশ দেন। সেই উপদেশকেই সবাই বেশি ভয় পায়। কর্তামশাই বাড়িতে থাকলে কেউ একটু টুঁ শব্দ করতেও সাহস করে না। গোলমাল তিনি সহ্য করতে পারেন না একেবারে। অথচ তার সেবার জন্য নানা রকম ব্যবস্থা নিতে হয়। যেমন কাল সন্ধে থেকে এ বাড়ির একটি বৃহৎ ভাগলপুরি গাভীকে দফায় দফায় গুড় খাওয়ানো হচ্ছে। দেবেন্দ্রনাথের ধারণা, গরুকে অনেকটা গুড় খাওয়ালে তার দুধের স্বাদ সুমিষ্ট হয়। গঙ্গা থেকে টাটকা জল বয়ে আনা হয় তার স্নানের জন্য। ছেলেদের খবর দেওয়া হয়েছে কাল রাতে। তারা প্রতিদিন এমন রুই মাছ ধরে আনবে যার ওজন 3 সেরের কম নয়, 3.5 সেরের বেশি হলেও চলবে না। এবং সেই রুই মাছ উঠোনে পড়ে লাফাবে। তার সুখ স্বাচ্ছন্দ্যের ভার তার জ্যেষ্ঠ কন্যার উপর। ঘরে ফিরে এসে কাদম্বরী পালঙ্কে আধশোয়া হয়ে একখানি বই খুললেন। তার স্বামী তাকে নিতে আসবেন ঠিক 6টার সময়। এখনও ঢের দেরি আছে। বইখানি রবির লেখা সন্ধ্যা সঙ্গীত। পাতা ওল্টাতে ওল্টাতে অনেক কথা মনে পড়ে গিয়ে কাদম্বরীর হাসি এসে যাচ্ছে। এক একদিন রবিকে রাগিয়ে দিয়ে তিনি বেশ মজা পেতেন। রবি যখন লেখে তখন যেন উদ্দাম এক আবেগে সে ভেসে যায়। চন্দননগরে, সদর স্ট্রিটের বাড়িতে, দার্জিলিংয়ে যে কোনো লেখাই কিছুটা লিখে সে নতুন বৌঠানকে শোনাবার জন্য ব্যস্ত হয়ে পড়ত। সে এমনই স্পর্শকাতর যে বিন্দুমাত্র সমালোচনা সহ্য করতে পারত না। এই যে কবিতাটা, কেন গান গাই, এটা শুনতে শুনতে কাদম্বরী বলেছিলেন, না, রবি ঠিক হচ্ছে না। রবি আহতভাবে বলেছিল, কেন, বোঝা যাচ্ছে না? কাদম্বরী বলেছিলেন, তুমি আবার পড়ো। রবি আবার শুনিয়েছিলেন, সংসারে যেদিকে ফিরে চাই এমন কি কেহ তোর নাই? তোর দিন শেষ হলে স্মৃতিখানি নিয়ে কোলে শোয়াইয়া বিষাদের কোমল শয়নে বিমল শিশির মাখা প্রেম ফুলে দিয়ে ঢাকা চেয়ে রবে আনত নয়নে। কাদম্বরী বাধা দিয়ে বলেছিলেন, কেন অমন লিখেছ? তোর দিন শেষ হলে তারপর তোমায় কেউ আদর করবে? কেন এর মধ্যেই মৃত্যুর কথা? এখনই বুঝি কেউ তোমাকে ভালোবাসতে পারে না? রবি একটা দীর্ঘশ্বাস ফেলে বলেছিল, কে? তাই তো আমি লিখেছি, কেহ না, কেহ না। তা শুনে কাদম্বরী এমন হেসেছিলেন যে রবির একেবারে অপ্রতিভ অবস্থা। এরপরেই সে আর একটা কবিতা লিখল, কেন গান শোনাই, এসো সখী এসো মোর কাছে, কথা এক সুধা বার আছে। কাদম্বরী কিছু না বোঝার ভান করে জিজ্ঞেস করেছিলেন, কোন সখীকে ডাকছো তুমি? কি নাম তার? বিষণ্ণভাবে একটুক্ষণ চুপ করে থেকে রবি ফের শুনিয়েছিল, চেয়ে তব মুখ পানে বসে এই ঠাই, প্রতিদিন যত গান তোমারে শোনাই, বুঝিতে কি পারো সখী কেন যে তা গাই? কাদম্বরী আবার কৌতুক করে বলেছিলেন, তোমার সখী বুঝি কিছুই অনুভব করতে পারে না? বুঝো নাকি হৃদয়ের কোনখানে শেল ফুটে, তব প্রতি কথাগুলি আর্তনাদ করি উঠে। কাদম্বরী
থামিয়ে দিয়ে বলেছিলেন, আর না রবি, আর না, আমি সবই বুঝি, কিন্তু এমন কবিতা লেখো না, অন্য লোকে ভুল বুঝবে। বারবার পড়া এই কবিতাগুলি আবার পড়তে লাগলেন কাদম্বরী। চোখের সামনে ফিরে এলো পুরনো সেই দিনগুলি। যতই এই সব ছবি মনে আসে ততই যেন আনন্দও হয়, তেমনি চক্ষু দিয়ে অশ্রুও গড়ায়। একসময় একটু ঘুমিয়ে পড়েছিলেন কাদম্বরী, আবার জেগে উঠলেন কোকিলের ডাকে। কবার ডাকলো কোকিল? 5 বার মনে হয়। ধড়মড় করে উঠে বসে কাদম্বরী তাকালেন দেয়ালের দিকে। একদিকের দেয়ালে অনেকখানি জুড়ে রয়েছে একটি সুইচ ঘড়ি। প্রতি ঘন্টায় তার তলার দিক থেকে বেরিয়ে আসে একটি কলের কোকিল এবং অবিরল আসল কোকিলের মতন ডাক দিয়ে সে সময় জানিয়ে দেয়। সত্যিই তো 5টা বাজে। কাদম্বরী ছুটে স্নানঘরে গিয়ে তোলা জলে মুখ চোখ প্রক্ষালন করলেন। সাজগোজ শেষ করতে হবে তাড়াতাড়ি। আর কিছুক্ষণের মধ্যেই নিতে আসবেন তার স্বামী। বহু পরিশ্রম ও অর্থ ব্যয়ের পর জ্যোতিরিন্দ্রনাথের প্রথম জাহাজ জলে ভেসেছে। সাধ করে নাম রেখেছেন সরোজিনী, তার সবচেয়ে বিখ্যাত নাটকটির নামে। আর কয়েকদিনের মধ্যেই জাহাজটি বাণিজ্যিক যাতায়াত শুরু করবে পূর্ববঙ্গে। আর গঙ্গাবক্ষে জ্যোৎস্না রাত্রে সেখানে হবে এক পারিবারিক উৎসব। রবি কয়েকদিন ধরেই সেই জাহাজে রয়েছে। জোয়ার ভাটার সময় সেটি ঠিক চলাচল করছে কি না তা পরীক্ষা করে দেখা হচ্ছে। খুব তাড়াতাড়ি খুলনা পর্যন্ত যাত্রী ও মালপত্র পরিবহনের কাজ শুরু করার জন্য জ্যোতিরিন্দ্রনাথ ব্যস্ত হয়ে পড়েছেন। জাহাজের ব্যবসায় শুরু করার পরিকল্পনা যখন তার মাথায় এসেছিল তখন তার কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না, কিন্তু তিনি গোপনীয়তা রক্ষা করেননি। ঠাকুরবাড়ির যে কোনো উদ্যোগ সম্পর্কেই অনেকেই কৌতূহলী, কথা বাতাসে ছড়ায়। এর মধ্যেই ফ্লোটিলা কোম্পানি নামে একটি বিদেশি জাহাজ প্রতিষ্ঠান খুলনা ও বরিশালের মধ্যে বাণিজ্য শুরু করে দিয়েছে। জ্ঞানদা নন্দিনীও গত পরশু থেকে ওই জাহাজের একটি কেবিনে আস্তানা গেড়ে আছেন। জাহাজটির অভ্যন্তরীণ সাজসজ্জা হচ্ছে তার নির্দেশে। তিনি শেষ পরিদর্শন করছেন। জ্যোতিরিন্দ্রনাথ নিজের পত্নীর উপর এ ভার দেননি, যদিও কাদম্বরীর গৃহসজ্জার রুচির এ যাবৎ প্রশংসা করেছেন সকলেই। কাদম্বরী তার অভিমানের কোনো প্রকাশ্য ইঙ্গিত না দিলেও জ্যোতিরিন্দ্রনাথ আগে থেকেই খানিকটা কৈফিয়তের সুরে জানিয়েছিলেন বিলেতি কোম্পানির সঙ্গে পাল্লা দিতে হবে। জ্ঞানদা নন্দিনী বিলেত ফেরত, সুতরাং সরোজিনীকে কেমন সাজাতে হবে তা তিনি ভালোই বুঝবেন। 2 দিন ধরে ওই জাহাজে জ্ঞানদা নন্দিনী, রবি ও জ্যোতিরিন্দ্রনাথ রয়েছেন। ওরা কাজে ব্যস্ত ঠিকই, কিন্তু একসঙ্গে কাজ করার একটা আমোদও তো আছে। তার থেকে বাদ পড়েছেন কাদম্বরী। এই চিন্তার যন্ত্রণা তার বুকে কাঁটার মতন বিঁধে আছে, কিন্তু কে আর সে কাঁটার খোঁজ রাখে? এমনকি যে কবি তাকে শুনিয়েছিল, বুঝো না কি হৃদয়ের কোনখানে শেল ফুটে, সেও তো আর এই হৃদয়ের কথা বুঝতে চায় না। তবু কাদম্বরী ঠিক করেছেন, আজ আর কোনো গ্লানি রাখবেন না। আজ জ্যোৎস্না রাতের উৎসবে তিনি যোগ দেবেন সম্পূর্ণ খোলা মনে।
জাহাজটি রয়েছে শ্রীরামপুরের কাছাকাছি। শুধু তাকে নিয়ে যাবার জন্যই তার স্বামী আসবেন এতটা পথ উজিয়ে। যত্ন করে শরীর ধুয়ে কাদম্বরী শাড়ি বদলাতে লাগলেন। কত শত মূল্যবান শাড়ি জমে আছে, পরাই হয় না। বাড়ি থেকে না বেরোতে হলে এই সব জমকালো শাড়ি আর কে পরে? কাদম্বরী শেষ বাড়ি থেকে বেরিয়েছিলেন মাসখানেক আগে, স্বর্ণকুমারীর বড় মেয়ের বিয়েতে। স্বর্ণকুমারীর বাড়িতে তার যেতে ইচ্ছা করে না, কিন্তু বিয়ের দিন যেতেই হয়েছিল। রবির পরিচালনায় বাড়ির অনেক ছেলেমেয়েরা মিলে বিবাহোৎসব নাটক করলো, অনেক মজা হলো। বিয়ের কনে হিরণময়ী, বয়স 16। এত বয়স পর্যন্ত সে অবিবাহিত ছিল। তার কারণ পাত্র তো ঠিক করা ছিল আগে থেকেই। পাত্র ফণিভূষণ ওদের আত্মীয়ের মতন। ও বাড়িতে যাতায়াত করতে করতে হিরণময়ীকে পছন্দ করেছিল, কিন্তু যোগ্য হবার জন্য সে বিলেত ঘুরে ডিগ্রি নিয়ে এলো। হ্যাঁ, সে বিয়ের দিন আমোদ আহ্লাদ হয়েছিল খুবই। তবু যেন কাদম্বরী অনুভব করেছিলেন অনেকেই যেন তার সঙ্গে ভালো করে কথা বলছে না। তিনি এক কোণে দাঁড়িয়েছিলেন, কেউ তাকে ডাকেনি কেন্দ্রস্থলে আসার জন্য। তিনি আর একটা ব্যাপার লক্ষ্য করেছেন, রবি যখন নিভৃতে তার কাছে থাকে তখন রবি তার কত আপন, কিন্তু যখন অনেকের মধ্যে দেখা হয় তখন রবি যেন তার দিকে স্পষ্ট করে তাকাতেও সংকোচ বোধ করে। জ্যোৎস্না রাতে নীল রং মানায়। অনেক শাড়ি ঘাঁটাঘাঁটি করে শেষ পর্যন্ত কাদম্বরী পছন্দ করলেন গাঢ় নীল রঙের নয়ন সুখ সিল্কের শাড়ি। আলতা দাসীকে আগে থেকেই খবর দেওয়া ছিল। সে এসে দু পায়ে আলতা পরিয়ে দিয়ে গেল। তারপর কাদম্বরী একসঙ্গে 12টি ধূপ জ্বালিয়ে সেই ধূপের ধোঁয়া লাগালেন তার চুলে ও 2 স্তনের মাঝখানে। ভুরুতে দিলেন কাজল, সুরমা আঁকলেন চোখে। 2 বগলের নিচে বেশ কিছুক্ষণ চেপে ধরে রইলেন কয়েকটি করে চাঁপা ফুল। আতর কিংবা বিলিতি সুগন্ধের চেয়ে এই সবই কাদম্বরীর পছন্দ। সাজ শেষ করে খোঁপায় জুঁইয়ের একটা মালা জড়িয়ে কাদম্বরী আবার দাঁড়ালেন আয়নার সামনে। নিজের রূপ নিয়ে গুমড় করতে নেই, কিন্তু কাছাকাছি কেউ নেই। একা খুব সন্তর্পণে দর্পণের দিকে তাকিয়ে নিজেকে কার না ভালো লাগে। কাদম্বরীর মনে পড়ল বেশ কিছুদিন আগে রবি তাকে একবার সাজতে দেখে বলে উঠেছিল, অশোক বসনা যেন আপনি সে ঢাকা আছে, আপনার রূপের মাঝার রেখা রেখা হাসিগুলি আশেপাশে চমকিয়ে রূপেতেই লুকায় আবার। আজও কি সেরকম সাজ হয়েছে? বেশি বেশি হয়ে যায়নি তো? রূপের মধ্যেই রূপ লুকিয়েছে। ভাবতে ভাবতে তিনি দারুণ চমকে উঠলেন। আবার কোকিল ডেকে উঠল 6 বার। তাহলে তো সময় হয়ে গেছে। সিঁড়িতে কি শোনা যাচ্ছে তার স্বামীর পদশব্দ? দরজা খুলে তিনি বললেন, হলর মা, দেখো দেখি কেউ এলো। না, সিঁড়ি দিয়ে কেউ উঠে আসছে না এখনো। তবু কাদম্বরীর দৃঢ় বিশ্বাস, একটু দেরি হলেই যতীন্দ্রনাথ এসে পড়বেন যে কোনো মুহূর্তে। কোনো কাজের অছিলা দেখিয়ে আজ তিনি রবিকে পাঠালে কাদম্বরীর খুব রাগ হবে। না, আজ তিনি রবির সঙ্গে যাবেন না। জ্ঞানদানন্দিনীর সামনে তিনি আজ তার স্বামীর পাশাপাশি থাকতে চান। কোকিল, নির্দয় কোকিল, সে খালি ডেকেই চলে। বসন্ত শেষ হয়ে গেছে, তবু সে ডাকে। ঘড়ির মধ্যে কলের কোকিল আবার দিনরাত্রি মানে না, সে ক্লান্তও হয় না। ডাকবেই সে প্রতি ঘন্টায়, 7টা, 8টা, 9টা, 10টা। কাদম্বরী ছটফটিয়ে বারবার ঘর থেকে বার হতে লাগলেন।
কখনো দাঁড়ালেন বারান্দায়, কখনো জানলায়। যতীন্দ্রনাথ আজ আসবেন না এ তিনি বিশ্বাসই করতে পারছেন না। আসবেন, তিনি ঠিকই আসবেন, যতই দেরি হোক। হলর মাকে ছুটি দিয়েছেন তিনি। সারা বাড়ি ক্রমশ অন্ধকার ও স্তব্ধ হয়ে এলো। 11টা বেজে গেল। এরপর আর জাহাজে পৌঁছানো যাবে কি করে? আজকের মতন কি জ্যোৎস্না রাতের উৎসব বাতিল? তাহলে সবাই ফিরে এলো না কেন? কিন্তু সবাই কাদম্বরীর কথা ভুলে গেছে। আসবেন না? তার স্বামীও আজ সত্যি আসবেন না? এ ঘরে 30টি বাতিদানের বৃহৎ ঝাড়লণ্ঠনটি জ্বালানো হয়েছে। উজ্জ্বল আলোকময় কক্ষ। আয়নায় একজন, ঘরের মধ্যে আর এক কাদম্বরী। একজন যেন একজনকে বিদ্রূপ করছে। আয়নায় নারীটি বলছে, ওরে, তুই এমন অভিসারিকার মতো সাজগোজ করলি কার জন্য? তোকে যে বিভৎস পেতনির মতো দেখাচ্ছে। 2 হাতে মুখ চাপা দিয়ে কাদম্বরী ঝাঁপিয়ে পড়লেন বিছানায়। এতক্ষণ তার কেশচর্চা নষ্ট হয়ে যাবে বলে তিনি একবারও শয্যায় গা এলাননি। এখনও কিন্তু তার কান্না আসছে না। চক্ষু দুটি শুষ্ক, শরীরে অসহ্য ছটফটানি। একটু পরেই আবার উঠে পড়ে তিনি একটি গান গেয়ে উঠলেন। বুঝি বেলা বয়ে যায়, কাননে আয় তোরা আয়। সাধ ছিল যে পরিয়ে দেব মনের মতো মালা গেঁথে। কই সে হলো মালা গাঁথা, কই সে এলো হায়। এখনও তো কান্না পাচ্ছে না। গাইতে গাইতেই হেসে উঠলেন কাদম্বরী। আবার আয়নায় নারীটির দিকে চোখ পড়ল। সে কিছু বলার আগেই কাদম্বরী চোখ পাকিয়ে বললেন, তুই এখনও রয়েছিস কেন মুখ পুড়ি? যা বিদেয় হ। ইস, আবার সাজের ঘটা দেখো। দেয়ালের কোণে জ্যোতিরিন্দ্রনাথের একটি রূপো বাঁধানো ছড়ি রাখা আছে। ছুটে গিয়ে সেটা এনে কাদম্বরী ঠাঁই ঠাঁই করে মারতে লাগলেন তার এতকালের সাধের দর্পণে। ঝনঝন শব্দে চূর্ণ বিচূর্ণ হয়ে মেঝেতে ছড়িয়ে গেল কাঁচ। তাতে কাদম্বরী খুব তৃপ্তি বোধ করলেন। যাক, আর কোনো দিন ওই আয়নায় ঠিক নিজের মতন এক নারীকে দেখতে হবে না। নিজের সঙ্গে আর তার দেখাই হবে না। এমনিতে কেউ শত অনুরোধ করলেও গান শোনাতে চান না কাদম্বরী। এখন এত রাত্রে কেউ অবাক বা বিরক্ত হবে কি না ভেবেই বেশ জোরে আপন মনে গান করতে লাগলেন। দেখে যা, দেখে যা, দেখে যালো তোরা, সাধের কাননে মোর, আমার সাধের কুসুম উঠেছে ফুটিয়া, মলয় বহিছে সুরভি লুটিয়া রে। মাঝপথে গান থামিয়ে তিনি কাল্পনিক কোনো শব্দ শুনে চেঁচিয়ে উঠলেন, কে কে? কোনো সাড়া নেই। তিনি বাজ পাখির মতন তীক্ষ্ণ কুটিল চোখে চেয়ে রইলেন বন্ধ দরজার দিকে। তারপর আপন মনে বললেন, কেউ না, বুঝি বাতাস। আজ থেকে বাতাস, তুমি আমার কেউ না। মধ্যরাতের জ্যোৎস্না, তুমি আমার কেউ না। বারান্দায় যত ফুল ফুটে আছে, তোমরা আমার কেউ না। আর কাকে কাকে ছাড়তে হবে? একটুক্ষণ ঘাড় বেঁকিয়ে লক্ষ্মী টেরা হয়ে তিনি ভাবতে লাগলেন। ভাবতে ভাবতে তার মাথার অন্য একটা চিন্তা এলো। সরোজিনী জাহাজে নিশ্চয়ই এখন গানের আসর বসেছে, ফুর্তির ফোয়ারা বইছে। তিনি নিজে যদি তার মধ্যে সহসা হাজির হন তাহলে কেমন হয়? কিন্তু যাওয়া যাবে কি করে? কাদম্বরী তো পথ চেনেন না। বঙ্গললনাদের পক্ষে একা একা কোথাও যাওয়ার যেন প্রশ্নই ওঠে না। ঠাকুরবাড়ির কয়েকজন যুবা তাদের স্ত্রীদের নিয়ে পথে বেরিয়ে যথেষ্ট সাহসের পরিচয় দিয়েছিলেন। কত লোক সেজন্য কটু কথা বলেছে, এমনকি
এ পরিবারের কর্তামশাই ঋষিতুল্য দেবেন্দ্রনাথও ভ্রু কুঞ্চিত করেছেন। কিন্তু এ পর্যন্তই। ওই সব প্রগতিশীল স্বামীরাও তো স্ত্রীদের একা একা পথে বেরোতে দেবার কথা ভাবেন না। এখন যদি সোজা বেরিয়ে গিয়ে পালকি বেয়ারাদের জাগিয়ে তুলে বলা হয় আমায় শ্রীরামপুর নিয়ে চলো, তারা আঁতকে উঠবে। এমন কি কখনো হতে পারে না? কাদম্বরী অসহিষ্ণুভাবে মাটিতে পা ঠুকে ঠুকে বলতে লাগলেন, কেন হবে না? হ্যাঁ, আমি যাব, আমি যাব, আমি যাব। ওদের আনন্দ উৎসবের মধ্যে গিয়ে আমি জোর করে বসবো। ইচ্ছে মতন পাখি হতে পারলে কত সুবিধে ছিল। একবার আকাশে উড়াল দিলে পথ চেনার কোনো সমস্যাই নেই। পাখিদের সমাজে লোকলজ্জা বলেও কিছু নেই। এমন হলে তো বেশ হয়। শরীরটা আর রইল না, আত্মাটা পাখির মতো সর্বত্র পরিভ্রমণ করতে লাগলো। কাদম্বরী ছুটে গেলেন পাশের ঘরে, চাবি দিয়ে খুললেন দেয়াল আলমারি। তার ভেতরের একটি গুপ্ত স্থান থেকে বার করলেন একটি গয়নার বাক্স, চন্দন কাঠের তৈরি, ওপরে হাতির দাঁতের কারুকাজ করা। এই পেটিকায় স্বর্ণালঙ্কার নেই, শুধু হিরে, চুনি, পান্না, মুক্তোর মালা। সেগুলি সরিয়ে সরিয়ে তলা থেকে বার করলেন একটা কাগজের মোড়ক। এর মধ্যে রয়েছে 4খানা কালো রঙের বড়ি। এই বড়ি খেলে পাখি হয়ে উড়ে যাওয়া যায়। বিশু নামের এক কাপড় উলির কাছ থেকে এগুলো সংগ্রহ করে রেখেছেন কাদম্বরী। কাপড় বেচতে আসে বটে, কিন্তু এই বিশু একজন দেয়াসিনী। অনেক জড়িবুটি, শিকড় বাকড়ের গুণ জানে। সে ঘুমের ওষুধ দেয়। একটু ঘুম, বেশি ঘুম, গহন ঘুম, মরণ ঘুম। এই গয়নার বাক্সের মধ্যেই সযত্নে রক্ষিত আছে 3খানি চিঠি। এর মধ্যে একখানি কাদম্বরী পেয়েছিলেন ধোপার কাছে কাচতে দেবার আগে জ্যোতিরিন্দ্রনাথের এক জোব্বার পকেটে। অন্য দুটি এক বৃহদাকার অভিধানের ভাঁজে। 3টি চিঠি একই মেয়েলি হস্তাক্ষরে লেখা। সম্বোধনে প্রাণাধিকেষু, তলায় কোনো নাম নেই। এ চিঠির কথা কাদম্বরী তার সর্বগুণান্বিত ব্যস্ত বিখ্যাত স্বামীকে কখনো বলেননি। 3খানি চিঠি তিনি পড়লেন আবার। তার ঘন ঘন নিঃশ্বাস পড়তে লাগলো। অত্যুজ্জ্বল হলো 2 চক্ষু। সমস্ত রোমকূপে জ্বালার অনুভূতি। চিঠিগুলি মেঝেতে ছুঁড়ে ফেলে দিয়ে তিনি একসঙ্গে 4টি কালো বড়ি খেয়ে ফেললেন। জলপান করলেন 2 গেলাস। আহ, শান্তি, শান্তি! এখন আর একা যে কোনো জায়গায় যাওয়ার কোনো বাধা নেই। কোনো অবরোধের দেয়াল তাকে আটকাতে পারবে না। সব পথ তার জন্য খোলা। পাখির ডানার মতো 2 হাত ছড়িয়ে তিনি দৌড়াতে লাগলেন সারা ঘরে। ভাঙা কাঁচ তার পায়ে বিঁধে যাচ্ছে, কোনো খেয়াল নেই। তার মুখ হাসিতে উদ্ভাসিত। বিশু একটা মোটে পুড়িয়া খেতে বলেছিল। 4টি খেয়ে শরীর কি হালকা লাগছে। পা দিয়ে ফোঁটা ফোঁটা রক্ত পড়ছে। হাতে যেন আলপনা আঁকা হয়ে যাচ্ছে সাদা মার্বেল পাথরে। কাদম্বরী আজ নাচছেন। কেউ কোনোদিন তার নাচ দেখেনি। খুলে ফেললেন শাড়ি, পরনে রইল শুধু সেমিজ। নাচতে নাচতেই ছুঁড়ে ফেলতে লাগলেন হাতের কঙ্কন, গলার হার, কানের দুল, খোঁপার ফুল। গাইতে লাগলেন একটা গান, খুবই অস্পষ্ট, কথা বোঝা যায় না।
একটু ক্লান্ত হয়ে বসলেন একটা চেয়ারে। এ ঘরে একটি টেবিলও রয়েছে। জ্যোতিরিন্দ্রনাথ অনেক সময় এখানে বসে লেখাপড়া করতেন। অনেক দিন বসেননি। এখন কিছু কাগজপত্র ছড়ানো রয়েছে। কাদম্বরী ভ্রু কুঞ্চিত করে ভাবলেন, যাবার আগে একটা চিঠি লিখে যাবেন। কিন্তু কাকে? রবিকে না তার স্বামীকে? তার স্বামী হয়তো একখানা চিঠি পাঠ করারও সময় পাবেন না। রবিকে কত কথা বলার ছিল। রবি এক সময় কত কথা বলেছে, তার উত্তর দেওয়া হয়নি। কলম তুলে নিয়ে রবির নামটি লিখতে গিয়েও তিনি থেমে গেলেন। রবি তো আর আগের মতন নেই। তার সর্বক্ষণের ছায়া সহচর সে এখন অনেক দূরে সরে গেছে। সে এখন পরিপূর্ণ যুবক, বিবাহিত, বাইরের পৃথিবীর সঙ্গে যুক্ত। না, রবিকে আর তিনি কাছে টানতে চান না। টানতে গেলে ব্যথা পেতে হবে। রবি আর কিছুতেই তার একার হবে না। রবি এখন মেজ বৌঠানের বাড়িতেই থাকেন। তার বালিকা বধূটিও সেখানে। এই জোড়াসাঁকোর বাড়ির রবির ঘরটি একদিন সাফসুতরো করতে গিয়েছিলেন কাদম্বরী। তার এলোমেলো ছড়ানো পাণ্ডুলিপির মধ্যে 2 লাইনের একটি অসমাপ্ত কবিতা তিনি দেখতে পেয়েছিলেন। লাইন দুটি পড়ে কাদম্বরীর বুকে একটা প্রচণ্ড আঘাত লেগেছিল। এমন তো রবি আর কখনো লেখেনি। এই অসমাপ্ত কবিতাটির কথা তিনি বলেনই তাকে। লাইন দুটি তার এখন আবার মনে পড়ে গেল। হেতা হতে যাও পুরাতন, হেতায় নতুন খেলা আরম্ভ হয়েছে। কি নিদারুণ সত্যি কথা! নতুন খেলা শুরু হলে পুরাতনের আর স্থান কোথায়? তাকে সরে যেতে হয়। কিন্তু নতুন কতদিনে পুরাতন হয়? নারীই পুরাতন হয়ে যায়। পুরুষ হয় না বুঝি? পুরুষের যে বাইরের জগৎ আছে, আছে অসীম বিশ্ব, তাই সে নিত্য নতুন। না, রবিকে নয়, স্বামীকেই চিঠি লিখে যাবেন তিনি। এর আগে কখনো চিঠি লেখার অবকাশ হয়নি। কি সম্বোধন করবেন? প্রাণাধিকেশু? সে তো আরেকজন নিয়ে নিয়েছে। তাহলে পরাণপ্রিয়, প্রিয়তম? বেশ শব্দ করে আপন মনে হেসে উঠলেন কাদম্বরী। কি অর্থ আছে এই সবের? যে আর ফিরেও চায় না, সে কি ওই সব সম্বোধনে ভ্রুক্ষেপ করবে? যে নারী কোনো সন্তানের জন্ম দিতে পারে না, কোনো পুরুষই তাকে বোধহয় বেশি দিন চায় না। অন্য যে একজন তীব্রভাবে তার সাহচর্য চাইত, সেও এখন নতুন খেলার সাথী পেয়েছে। সে মেতে থাকুক ওই খেলায়, সে সুখী হোক, আরও বড় হোক। পুরাতন সরে যাচ্ছে তার চোখের আড়ালে। পরাণপ্রিয় সম্বোধনেই স্বামীকে চিঠি লিখতে শুরু করলেন কাদম্বরী। বেশি লিখতে পারলেন না, চোখ অন্ধকার হয়ে আসছে। সংক্ষিপ্তভাবে শেষ করলেন দ্রুত। তলায় লিখলেন, ইতি তোমার জন্ম জন্মান্তরের এক কাঙালিনী। উঠে দাঁড়িয়ে পাশের ঘরটিতে যেতে যেতে অস্ফুট কণ্ঠে আবার বললেন, হেতা হতে যাও পুরাতন, হেথায় নতুন খেলা আরম্ভ হয়েছে। কেউ চায় না পুরাতনকে, কেউ চায় না। আমায় আর কেউ চায় না। অচ্ছুতের মতন সবাই আমাকে ঠেলে দিয়েছে ঘরের কোণে। এই প্রথম এক উচ্ছ্বসিত জলপ্রপাতের মতন কান্নায় আন্দোলিত হলেন কাদম্বরী। আর্ত স্বরে বলতে লাগলেন, রবি, রবি, আমি চলে যাচ্ছি। তোমার কবিতা, তোমার গানই আমাকে বাঁচিয়ে রেখেছিল।
তোমার রচনার মধ্যেই আমি নিজেকে খুঁজে পেয়ে ধন্য হয়েছি। রবি, আমি চলে যাচ্ছি। নতুন বউঠান এখন পুরাতন হয়ে গেছে। সেই পুরাতন আজ বিদায় নিচ্ছে। আর দাঁড়াতে পারলেন না কাদম্বরী। তার শরীরটা দুমড়ে মুচড়ে ভেঙে পড়ল কঠিন পাথরে। জোর শব্দে তার মাথা ঠুকে গেল। ঝাড় লণ্ঠন জ্বলতেই লাগলো। প্রতি ঘন্টায় ঘন্টায় ডেকে গেল কোকিল। খোলা জানলা দিয়ে বাতাস ঢুকে খেলা করতে লাগলো এক নিস্পন্দ শরীর ঘিরে। কাদম্বরীর ভোরে ওঠা স্বভাব। প্রতিদিন তিনি নিজের হাতে ঝাড়ি নিয়ে তার টবের গাছগুলিকে জলসিক্ত করেন। এদিন অনেক বেলা হয়ে গেল, তবু দ্বার খোলে না। হলর মা কয়েকবার ফিরে গেল ডাকাডাকি করে। ক্রমে আরও বেলা বাড়ল। তারপর দাসীদের মধ্যে কানাকানি শুরু হয়ে গেল। দাসীরাই খবর ছড়িয়ে দিল বিভিন্ন মহলে। অন্যান্য বধূরা উঁকি ঝুঁকি মেরে গেলেন। কিছুই বোঝা গেল না। ভেতরে কোনো সাড়া শব্দ নেই। পাশের বাড়ির হিন্দু ঠাকুরদের একটা অংশ থেকে জ্যোতিরিন্দ্রনাথের মহলটি দেখা যায়। সেখানে গিয়ে ভিড় করল অনেকে। হ্যাঁ, দেখা যাচ্ছে বটে, জানলা খোলা, পালঙ্কটি শূন্য। ঘরে তো কেউ নেই। কোথায় গেলেন কাদম্বরী? একটা বড় টুল এনে তার উপর চাপিয়ে দেওয়া হলো গুণেন্দ্রনাথের ছোট মেয়ে সুনয়নীকে। সবাই জিজ্ঞেস করছে, কি দেখছিস অমন করে? কিছু দেখতে পেলি? সুনয়নীর কণ্ঠ দিয়ে স্বর বেরুচ্ছে না। মুখখানি ভয়ে বিবর্ণ হয়ে গেছে। এই প্রথম সেই বালিকা মৃত্যু দর্শন করছে। মেঝেতে অস্বাভাবিকভাবে পড়ে থাকা নতুন কাকিমার দেহটি দেখলেই মৃত্যুকে চেনা যায়। এরপর দরজা ভাঙা ছাড়া গত্যান্তর নেই। কিন্তু কাদম্বরীর স্বামী অনুপস্থিত। ও ঘরের দরজা ভাঙার দায়িত্ব কে নেবে? অবিলম্বেই দেবেন্দ্রনাথের কাছে তার অন্য পুত্ররা এই মর্মান্তিক সংবাদ পৌঁছে দিল। দেবেন্দ্রনাথ ধ্যানে বসেছিলেন। তার মাঝখানেই তাকে শুনতে হলো সব। তার মুখের একটি রেখাও কাঁপল না। তিনি পাথরের মূর্তির মতন বসে রইলেন, যেন তার মন বহু দূরে চলে গেছে। কয়েক মিনিট পরে তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে ফিরে এলেন বাস্তব পারিপার্শ্বিকে। ছেলেদের চলে যাবার ইঙ্গিত করে তিনি বললেন, কিশোরীকে ডেকে নিয়ে যাও। কিশোরী তার সর্বক্ষণের বিশ্বস্ত ও দক্ষ অনুচর। সে পারে না এমন কাজ নেই। ঘরের দরজা বন্ধ করে কিশোরী দেবেন্দ্রনাথের একেবারে সামনে এসে হাঁটু গেড়ে বসল। দেবেন্দ্রনাথ একটু একটু থেমে থেমে তাকে নির্দেশ দিতে লাগলেন। তিনি প্রথমে বললেন, নতুন বধূমাতার কি হয়েছে তুমি শুনেছ? ছেলেরা সন্দেহ করছেন যে তিনি আত্মঘাতিনী হয়ে থাকতে পারেন। লোকজন নিয়ে গিয়ে তুমি দরজা ভাঙাও, কিন্তু তুমি ছাড়া অন্য কোনো ব্যক্তিকেই, এমনকি আমার পুত্রদেরও ভিতরে যেতে দেবে না। ঘরের ভিতরের অবস্থা তুমি দেখবে। সন্দেহজনক যাবতীয় কিছু পরিষ্কার করে ফেলবে। একটু চিন্তা করে তিনি আবার বললেন, এ বাড়ির কোনো বধূর মৃতদেহ মর্গে পাঠানো যেতে পারে না, কিছুতেই না। করোনার কোর্টকে বাড়িতে ডেকে এনে বসাবে।
কত টাকা লাগে লাগুক, কেমিক্যাল এক্সামিনার যেন লিখে দেয় এ মৃত্যু স্বাভাবিক। তিনি একবার চক্ষু মুদিত করলেন, খোলার পর বললেন, এদেশের কোনো সংবাদপত্রে বাংলা বা ইংরেজি, দেশি বা বিদেশি, কোনোটিতেই যেন এ সংবাদ প্রকাশ না পায়। তুমি সবকটি সম্পাদককে এক জায়গায় ডেকে আমার এ অনুরোধ জানাবে। খাজাঞ্চিখানা থেকে তুমি আপাতত 1000 টাকা তুলে নাও, পরে হিসাব দিও। যাও, পরম করুণাময়ের আশীর্বাদে তোমার সর্বকার্য সিদ্ধি হোক। কিশোরী 4 জন জওয়ান ভৃত্যকে ডেকে নিয়ে উঠে এলো 3 তলায়। মেহগিনি কাঠের দরজা, সহজে ভাঙে না, তবু ভাঙল এক সময়। কিশোরী বারান্দা ও সিঁড়ি থেকে সরিয়ে দিল সকলকে। তারপর ভেতরে পা দিয়ে দেখল চতুর্দিকে আয়না ভাঙা কাঁচের মধ্যে চিত হয়ে পড়ে আছে কাদম্বরী। সেমিজ পরা শরীর, একটি হাত ছড়ানো, একটি হাত বুকের ওপর রাখা, চক্ষু বোঝা, মুখে কোনো যন্ত্রণার চিহ্ন নেই। ছড়িয়ে আছে এক রাশ চুল, মুখখানি যেন মেঘ ভাঙা, জ্যোৎস্না মাখা। লাবণ্যময় তনু, আলতা পরা দুখানি পা, পায়ের নিচে শুকনো রক্ত। কিশোরীর এখন রূপ দর্শনের সময় নেই। বিছানা থেকে একটা চাদর টেনে নিয়ে সে কাদম্বরীর শরীর ঢেকে দিল। তীক্ষ্ণ নজরে সে চোখ বোলাতে লাগল ঘরের সব কিছুর উপর। আয়না ভাঙা কাঁচগুলো পরিষ্কার করে ফেলতে হবে। এছাড়া এ ঘরে সন্দেহজনক কিছু নেই। মাঝখানের দরজা দিয়ে দেখা যাচ্ছে পাশের ঘরের মেঝেতে কাগজ ছড়ানো। দৌড়ে গিয়ে সে চিঠি 3খানি তুলে নিয়ে 2-1 লাইন মাত্র পড়ল। সঙ্গে সঙ্গে কুচি কুচি করে ছিঁড়ে টুকরোগুলো রাখল নিজের পকেটে। টেবিলের উপর চাপা দেওয়া জ্যোতিরিন্দ্রনাথের উদ্দেশ্যে লেখা চিঠিটি সে পড়ল পুরোটা। এখানেও ছিঁড়ে ফেলতে সে দ্বিধা করল না। আলমারি খোলা, গহনার বাক্স রয়েছে টেবিলের এক কোণে। এত সব মূল্যবান অলংকার দেখেও কিশোরীর লোভ হলো না। বাক্সটি আলমারিতে তুলে তালা বন্ধ করে চাবিটি রাখল নিজের কাছে। অন্য কক্ষটিতে ফিরে এসে সে কাঁচ পরিষ্কার করার জন্য একটা কিছু খুঁজছে। অকস্মাৎ একটা শব্দ শুনে লাফিয়ে উঠল সে। ভয় যেন মুগুর পিটাতে লাগলো তার বুকে। এখানে দীর্ঘশ্বাস ফেলল কে? পেছন দিকে তাকিয়ে আরও সাংঘাতিক ভয়ে সে কাঁপতে লাগল। মৃত শরীরটি জেগে উঠেছে। কাদম্বরীর এক পাশ দিয়ে জলজলে চোখে সোজা তাকিয়ে আছেন কিশোরীর দিকে। কয়েক পলক মাত্র, তারপরই আবার চোখ বুজে গেল কাদম্বরীর। কিশোরী বহু অভিজ্ঞ ও সাহসী পুরুষ। ভূত প্রেত সম্পর্কে একটা বহুকালের সংস্কার রয়ে গেছে, তা কিছুতেই তাড়ানো যায় না। একটুক্ষণের মধ্যেই কিশোরী ধাতস্থ হয়ে হাঁটু গেড়ে বসে পড়ে কাদম্বরীর একটা হাত তুলে নিল। অতি ক্ষীণ হলেও নাড়ি এখনো আছে। কাদম্বরীর মৃত্যু হয়নি। আনন্দে চিৎকার করতে করতে ছুটে বেরিয়ে এলো কিশোরী। এরপর সব কিছুই বদলে গেল। বাড়ি থেকে মুছে গেল
শোকের থমথমে ছায়া। কাদম্বরীর ননদ ও জায়েরা এসে লেগে গেলেন সেবায়। একজন সাহেব ডাক্তার ও 3 জন বাঙালি ডাক্তারকে ডেকে আনা হলো প্রায় সঙ্গে সঙ্গে। এর মধ্যে সরোজিনী জাহাজে খবর দেবার জন্য দূত চলে গেছে। জাহাজ ছেড়ে সকলে 3খানা দ্রুতগামী জুড়ি গাড়িতে ফিরে এলো জোড়াসাঁকোয়। জ্যোতিরিন্দ্রনাথ ও রবি বসল কাদম্বরীর শিয়রের দুপাশে। কাদম্বরীর দেহে প্রাণ আছে বটে, কিন্তু তার বাকরোধ হয়ে গেছে, জ্ঞানও ফিরছে না। ডাক্তাররা জমের সঙ্গে লড়াই চালিয়ে যেতে লাগলেন। 3 জন চিকিৎসককে রাত্রিরেও বাড়ি ফিরতে দেওয়া হলো না। তারা সারা রাত জেগে রইলেন পর্যবেক্ষণে। রবি ও জ্যোতিরিন্দ্রনাথের দিকে আর চক্ষু মেলে চাইতে পারলেন না কাদম্বরী। সেই অবস্থায় 2 দিন পর তার শেষ নিঃশ্বাস বেরিয়ে গেল। আগে থেকেই ব্যবস্থা করে রেখেছিল কিশোরী। কাদম্বরীর মৃত্যুর কথা নিশ্চিতভাবে ঘোষিত হতেই সে করোনার কোর্টের 2-3 জন কেরানি ও কেমিক্যাল এক্সামিনার সমেত ম্যাজিস্ট্রেট সাহেবকে ডেকে আনলো বাড়িতে। তাদের জন্য সাহেবি হোটেলের উত্তম উত্তম খাদ্য ও ব্র্যান্ডির বোতল আনা হলো। তারা খানাপিনা করে উপযুক্ত রিপোর্ট দিয়ে গেল। এই লাশ মর্গে পাঠাবার প্রয়োজন নেই। হেমচন্দ্র বিদ্যারত্নকেও আনিয়ে নেওয়া হয়েছে। তিনি শ্মশানে অন্ত্যেষ্টিক্রিয়া পরিচালনা করবেন। প্রচুর চন্দন কাঠ, কয়েক হাঁড়ি গব্য ঘৃত ও ধূপধুনো সংগ্রহের ত্রুটি হলো না। কিন্তু শ্মশানে কে যাবে? পুত্রহীনা কাদম্বরীর মুখাগ্নি করার কথা তার স্বামীর, কিন্তু জ্যোতিরিন্দ্রনাথ অত্যন্ত ভেঙে পড়েছেন। শেষ দেখাও হলো না। সেদিন সন্ধেবেলা ভাটার জন্য জাহাজ আটকে গিয়েছিল। জোয়ার সেই মধ্যরাত্রে। সেই জন্য কাদম্বরীকে নিতে আসা হয়নি। 2-1 জন অবশ্য বলেছিল, জাহাজ যদি যেতে না পারে তাহলে ঘোড়ার গাড়ি পাঠিয়ে কাদম্বরীকে শ্রীরামপুরে আনিয়ে নিলেই তো হয়। কিন্তু তখন গান বাজনা শুরু হয়ে গেছে, কেউ আর সে উদ্যোগ নেয়নি। জ্যোতিরিন্দ্রনাথ ভেবেছিলেন, আজ সন্ধেবেলা হলো না, আগামীকাল তার পত্নীকে অবশ্যই আনাবেন। কিন্তু এর মধ্যে যে তার পত্নী প্রচণ্ড অভিমানে এমন একটা সাংঘাতিক কাণ্ড বাঁধিয়ে বসবেন, তা অনুমান করতে পারলে কি জ্যোতিরিন্দ্রনাথ সেদিনই আসতেন না? সেই ক্ষোভে, ধিক্কারে, গ্লানিতে জ্যোতিরিন্দ্রনাথ আর দাঁড়িয়ে থাকতেই পারছেন না। মুখ গুঁজে শুয়ে আছেন বিছানায়। এই অবস্থায় তার পক্ষে শ্মশানে যাওয়া অসম্ভব। অগত্যা রবিকেই সব দায়িত্ব নিতে হলো। জ্ঞানদা নন্দিনী প্রায় জোর করে জ্যোতিরিন্দ্রনাথকে নিয়ে গেলেন নিজের বাড়িতে। এখন ওরই চিকিৎসা ও শুশ্রূষা দরকার। রবি একটা আচ্ছন্ন অবস্থার মধ্যে রয়েছে। ঠিক কান্নাও আসছে না তার। নতুন বউঠান নেই এ কথা সে বিশ্বাসই করতে পারে না। চোখের সামনে সে দেখছে বটে যে নতুন একটা পালঙ্কে লম্বমান কাদম্বরীর মৃতদেহ। পুরোহিতরা মন্ত্র পড়ছেন, ওদিকে চিতা সাজানো হচ্ছে। তবু তার মনে হচ্ছে এ সব কিছুই অলীক। নতুন বউঠান
রবির অস্তিত্বের অবিচ্ছেদ্য অঙ্গ। রবি রয়েছে আর তিনি চলে গেছেন, এ কখনো হতে পারে না। না না, এ হওয়া অসম্ভব। মুখাগ্নির জন্য অবশ্য রবিকে যন্ত্রণা দেওয়া হলো না। ঠাকুরবাড়ির অন্যান্য সকলেই জানে কাদম্বরীর সঙ্গে রবির কতখানি ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। বড় দাদার ছেলে দীপুবাবু সে কাজটি সেরে দিলেন। কিশোরী শ্মশানে যায়নি। নিমতলা ঘাটের চিতায় ঘি খাওয়া আগুনের লেলিহান শিখায় যখন কাদম্বরীর শরীর পুড়ছে, তখন কিশোরী কলকাতার সবকটি দৈনিক ও সাময়িক পত্রের সম্পাদকদের জড়ো করছে উইলসন হোটেলে। সেখানে ঢালাও খাদ্য ও পানীয় পরিবেশিত হলো। সকলকে করজোড়ে আপ্যায়ন করতে করতে কিশোরী মহামান্য দেবেন্দ্রনাথের অনুরোধটি জানালো। আপত্তি তুলল না কেউ। শ্মশান থেকে ফিরে রবি মুখে নিমপাতা ছুঁয়ে নতুন বস্ত্র পরিধান করল। এর পরেও আরও অনেক পারলৌকিক ক্রিয়াকর্ম আছে, সবই ঘটে যাচ্ছে, অথচ রবি যেন এসব কিছুই দেখছে না। সে বৈঠকখানা ঘরের একটা মাদুরের উপর বসে আছে, দেয়ালে ঠেস দিয়ে। কেটে যাচ্ছে ঘন্টার পর ঘন্টা। রবির চোখের সামনে দিয়ে ভেসে যাচ্ছে ছবির পর ছবি। মোরান সাহেবের বাগান বাড়ি, ভোরবেলা একসঙ্গে ফুল কুড়োনো, এক দোলনায় পাশাপাশি বসা, নতুন গানে সুর দিয়ে ওকে শোনানো। আর কেউ নেই, শুধু নতুন বউঠান, তার গভীর একাগ্র দৃষ্টি। সদর স্ট্রিটের বাড়ির ছাদে জ্যোৎস্নালোকে হাত ধরে বসে থাকা, নীরবতার মধ্যে অজস্র কথা। এক একদিন নতুন বউঠান সকালবেলা তার ঘুম ভাঙিয়েছেন। বসেছেন শিয়রের কাছে, তার কোলে মাথা রেখেছে রবি। এ সবই তো জীবন্ত। একসময় রবির শরীরে একটা ঝাঁকুনি লাগলো। সে অন্যমনস্ক হয়ে পড়েছিল। শেষ কিছুক্ষণ সে অন্য কথা ভাবছিল। তার নতুন বই প্রকৃতির প্রতিশোধ প্রায় তৈরি হয়ে আছে। শেষ কয়েকটি পাতার প্রুফ দেখা বাকি। ওর মধ্যে আরেকটি গান কি ঢোকানো যায়? মরিল মরি আমায় বাঁশিতে ডেকেছে কে। গানটির একটা দুটো শব্দ বদলাতে হবে। এর মধ্যে নতুন বউঠানের মুখ মন থেকে সরিয়ে দিতে সে তার বইয়ের কথা চিন্তা শুরু করেছিল। এমনও হয়। রবির দু চোখ দিয়ে টপ টপ করে ঝরে পড়তে লাগলো জল। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। পরের দিন নতুন কোনো পর্ব, নতুন কোনো গল্প, নতুন কোনো উপন্যাস, নতুন কোনো প্রবন্ধ নিয়ে হাজির হব আপনাদের কাছে। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সমৃদ্ধ করবেন, যাতে নতুন কোনো গল্প বা উপন্যাস প্রকাশের সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যেতে পারি। ধন্যবাদ।